দর্শক মণ্ডলী, লিগ্যাল রাইটসের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিরতির পূর্বে আলোচনা করছিলাম বিশেষ করে এদেশে যারা ইল্লিগেল রয়েছেন তাদের বিয়ে শাদীর ব্যাপারে কি কি চেকলিস্ট রয়েছে আলোচনা করছিলাম। আমি সেটা একটু বলে নেই, তারপরে আমি অতিথি ব্যারিস্টার রেজা চৌধুরীর কাছে যাব এবং আমরা আলোচনা করব ল্যান্ডলর্ড এবং টেনেন্ট বিষয়ে। আমি যেটা বলছিলাম বিরতির পূর্বে যে অবৈধ যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে অনেকগুলো চেক করতে হয় এবং যারা ব্রিটিশ বিয়ে করবেন তাদের ক্ষেত্রেও অনেক কিছু চেক করা খুবই জরুরি। যেটা লাস্ট মুহূর্তে যেটা বলছিলাম যে যারা ব্রিটিশ সিটিজেন রয়েছেন বা সকলের ক্ষেত্রেই, কিন্তু এটা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে যে ডিক্রি অ্যাবসলিউটটা হয়েছে কিনা প্রিভিয়াস ম্যারেজের সেটা খেয়াল রাখবেন। কারণ ডিক্রি অ্যাবসলিউট না থাকলে দেশে অ্যাপ্লাই করলেও মানে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, ভিসা হবে না। কারণ ফ্রি টু ম্যারি যেটা বলা হয়ে থাকে যে ডিগ্রি অ্যাবসলিউট না হলে হয় না। সেক্ষেত্রে খোঁজ রাখবেন যারাই ব্রিটিশ সিটিজেন, যদি উনি ব্রিটিশ সিটিজেন কাউকে বিয়ে করতে চান বা নন ব্রিটিশ কাউকে বিয়ে করতে চান, সেক্ষেত্রে দেখবেন উভয় পার্টিরই যদি সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজ হয়ে থাকে ডিগ্রি অ্যাবসলিউটটা হয়েছে কিনা এটা দেখে নেবেন, শুধুমাত্র আইডিয়া করে নেবেন না। কারণ অনেক সময় ডিগ্রি নাইসাই থাকে, সেটা ক্ষেত্রে হলেও হবে না। এবং আর এই বিষয়টা খেয়াল রাখবেন। আর অবৈধদের ক্ষেত্রে বলছিলাম যে এই যদি দেখেন অবৈধ আছেন, উনি আগে কোনো ইমিগ্রেশন অফেন্স রয়েছে কিনা, তারপর ইমিগ্রেশন অফেন্স থাকলে সেগুলি কি পর্যায়ে আছে দেখে নেবেন। কারণ ইমিগ্রেশন অফেন্স থাকলে স্পাউস থাকলে দেশে গেলেও তেমন অসুবিধা না হলেও অনেকগুলো অসুবিধা হয়, দেরি হয়, আপিলে হয়, এগুলি ডিক্লারেশন দিতে হয়। এগুলি খেয়াল রাখবেন। কোনো ডিপোর্টেশন অর্ডার আছে কিনা, রিমুভাল ডিরেকশন আছে কিনা, এইগুলি খেয়াল রাখবেন। অনেক সময় দেখা যায় যে অনেকে বলেন যে আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং হোম অফিসে আছে, এটার অর্থটা কি ভালো করে জেনে নেবেন। অ্যাপ্লিকেশন পেন্ডিং অনেকভাবে হতে পারে, 20 ধরনের থাকলেও হতে পারে যে অ্যাপ্লিকেশন পেন্ডিং। সুতরাং খেয়াল রাখবেন, জিজ্ঞেস করবেন যে উনার ভিসা থাকা অবস্থায় অ্যাপ্লাই করেছেন কিনা, পরবর্তী অ্যাপ্লিকেশন করেছিলেন কিনা, জুডিশিয়াল রিভিউ শেষ হয়েছে কিনা, বা রিকনসিডারেশনও দিয়েছে কিনা। এক একটা ব্যাখ্যা থাকে কিন্তু। সুতরাং কেউ যদি অ্যাপ্লিকেশন করে থাকে হিউম্যান রাইটসের জন্য, এটা যদি ডিসিশন না দেওয়া থাকে তাহলে এক ধরনের, ডিসিশন দেওয়ার পরে আবার রিকনসিডারেশন করলে সেটা এক ধরনের থাকে, সেটার কিন্তু কোনো ভ্যালিডিটি থাকে না রিকনসিডারেশন করলে। সুতরাং অনেকগুলো বিষয় আমার মনে হয় কেউ যদি কোনো ক্ষেত্রে ইলিগেল বা ওভারস্টেয়ার বা যাদের কোনো ভিসা নাই, এখানে থাকার রাইট নাই, তাদেরকে যদি বিয়ের ব্যাপারে যদি অ্যাপ্লাই করতে চান, মানে বিয়ের ব্যাপারে যখন সিদ্ধান্ত নিতে চান, দয়া করে বলবেন কাগজটা দিতে। আপনি কাগজটা নেবেন, দেখবেন। কারণ এটা এখানে দুই পক্ষে যদি দীর্ঘদিনের একটা সম্পর্ক, জীবনভর সম্পর্ক, সেখানে যদি কেউ লজ্জাবোধ করেন যে আমার কাগজ দেখাবো না, সেটা খেয়াল রাখবেন, খুবই ভালো করে খেয়াল রাখবেন। প্লাস যেটা বলছিলাম যে যিনি কাগজ দিয়ে আসছেন, নিজের কাগজে আসছেন, নিজের পরিচয় আসছেন না অন্যের পরিচয় আসছেন, এখানে আসে অন্য কারো বিশেষ করে পাসপোর্ট ইউজ করছেন কিনা, ভিসা ইউজ করেছেন কিনা, এনআই নাম্বার ইউজ করেছেন কিনা, এগুলো খেয়াল রাখবেন। তারপরে রিপোর্টিং রেস্ট্রিকশনে আসেন কিনা, রিপোর্টিংয়ে হাজিরা দিচ্ছেন কিনা, সাইন করতেছেন কিনা, বা কয়বার অ্যাপ্লিকেশন করছেন, ইমিগ্রেশন হিস্ট্রিটা জানা নেবেন। কারণ এটা অনেক জটিল হয়ে যায় সেক্ষেত্রে। যদি এখন আর আগের মতো না, স্পাউস ভিসা হলেই দেশ থেকে অ্যাপ্লাই করলেন, চলে আসলেন। এবং যদি অনেক সময় দেখা যায় অনেক অ্যাপ্লিকেন্ট অনেকেই রয়েছে 2-3 বার, একবার পাঠিয়ে দিয়েছে, পরে আবার 3 মাস পরে আবার চলে আসেন সামাও, এটা অনেকেই জানেন। সুতরাং উনি কয়বার আসছেন, কয়বার গেছেন, এগুলি কিন্তু খেয়াল রাখা জরুরি। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এর কারণে কিন্তু একটা ফ্যামিলি কিন্তু ভেঙে যায়। বিয়ে হয় কিন্তু একমাত্র লিগেল হতে দেরি হয়, সেজন্যও কিন্তু বিয়ে ভেঙে যায়, এটা আমরা দেখেছি। সুতরাং এই বিষয়গুলি আরেকটা বিষয় খেয়াল রাখবেন, যেটা যেটা খুবই জরুরি, যেটা সকল ক্ষেত্রে বৈধ অবৈধ আমরা দেখেছি। আমি যেগুলি বলছি সব অভিজ্ঞতা থেকে বলছি। দেখবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের কিন্তু ক্রিমিনাল অফেন্স থাকে, বৈধ হোক আর অবৈধ হন। এবং ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে কমিউনিটি সেন্টেন্স থাকে, সাসপেন্ডেড সেন্টেন্স থাকে। সুতরাং এইসব বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ের দিকে আগাবেন, উনি ব্রিটিশ হন আর নন ব্রিটিশ হন। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইনফরমেশনটা ডিসক্লোজ করা হয় না, পরবর্তীতে ডিসক্লোজ হয়। তারপরে আরও কিছু বিষয় আছে, দেখা যায় অনেক ক্ষেত্রে যারা বৈধ হন অবৈধ হন, ডিসেবিলিটি থাকে, ডিসেবিলিটির ক্ষেত্রে উনি পরিবার বা রিলেশনশিপটা বুঝেন কিনা, এগুলো কিন্তু ইমিগ্রেশনে আসে। রিলেশনশিপের ক্ষেত্রে এগুলি উনি বুঝেন কিনা, রিলেশনশিপটা এই আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা ডিসেবিলিটির ক্ষেত্রে বিয়ে দিতে হলে। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যায় অ্যাপ্লাই করেছেন কিন্তু হোম অফিস বলতেছে যে যার সঙ্গে বিয়ে দিয়েছেন উনি তো সম্পর্কের কি ইম্পর্টেন্স সেটাই বুঝেন না, সুতরাং এই বিয়েটা বৈধ মনে করি না। বয়সের ফারাক, এটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ খেয়াল রাখবেন, অনেকেই দেশে গিয়ে বিয়ে করেন কিন্তু ডিভোর্সটা যখন দেন আগের স্ত্রীকে বা বর্তমান ব্রিটিশ স্ত্রীকে, যে ডিভোর্সের প্রসিডিওরটা থেকে দেখবেন খুবই খেয়াল করে।
অনেকে কিন্তু ব্রিটিশ ডিভোর্স না দিয়ে বাংলাদেশি ডিভোর্স দেন। বাংলাদেশি ডিভোর্সের ক্ষেত্রে ইমিগ্রেশনে যখন অ্যাপ্লাই করেন তখন হোম অফিস যদি দুই পার্টি এখানে থাকা সত্ত্বেও বাংলাদেশের ডিভোর্স দেখান, সেটা হোম অফিস মানতে চায় না। দুই পার্টি দুই দেশে থাকলেও মানতে চায় না। সুতরাং এই বিষয়গুলো খুবই খেয়াল রাখবেন। যদি বলেন আমি বাংলাদেশে বিয়ে করেছিলাম, আগের বউকে ডিভোর্স দিয়ে দিয়েছি, কোথায় থেকে দিছেন? ডিভোর্সটা এখান থেকে দিচ্ছেন না বাংলাদেশ থেকে দিচ্ছেন? বাংলাদেশ থাকলে দুই পক্ষ ওই সময় ছিলেন কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে এক্সপার্ট অপিনিয়ন নেবেন। যখনই দেখবেন যে ডিভোর্স যদি এই দেশে দুই পার্টি থাকে, ক্লিয়ারলি ডিভোর্স হয়, ডিক্রি অ্যাবসলিউট থাকে, কোনো প্রবলেম নাই। যদি বলেন দুই পার্টি এখানে আছে কিন্তু ডিভোর্স হয়েছে বাংলাদেশে, মনে করবেন আপনি বিপদে পড়ার সমূহ সম্ভাবনা, রিফিউজ হয়ে যায়, ডিভোর্স মানতে চায় না হোম অফিস। এইগুলো ডিভোর্সের অবস্থা, ডিক্রি অ্যাবসলিউট অবস্থা, ক্রিমিনালিটির অবস্থা, তারপরে ইমিগ্রেশনের অন্যান্য ইস্যু। যাই হোক, আমি পরবর্তীতে আবারও একটু রিক্যাপ করব, যেগুলি আলোচনা করলাম পরবর্তীতে করবো। এবার আমি যাচ্ছি আমার অতিথি ভাই রেজা চৌধুরীর কাছে, জানতে চাইব বিশেষ করে ল্যান্ডলর্ড অ্যান্ড টেনেন্সির ক্ষেত্রে, বা বিশেষ করে ইভিকশন অন্যান্য বিষয়ে বা পজিশন অর্ডারের বিষয়ে মানে কি কি জানা দরকার এবং কি কি প্রবলেম নর্মালি ক্লায়েন্টরা ফেস করে এবং ইমিডিয়েটলি কি অ্যাকশন নেওয়া উচিত, যেটা আমি শুরুতেই জিজ্ঞেস করতে চাইব। বিশেষ করে অনেকে দেখা যাচ্ছে ভাড়াটিয়া ঘর ছাড়ে না, বছরের পর মাসের পর মাস হাফ ভাড়া দেয়, ফুল ভাড়া দেয়। এদেরকে বিতাড়িত করার জন্য কি ব্যবস্থা দরকার? অনেক ল্যান্ডলর্ড কিন্তু ভুক্তভোগী। আর অনেকটা ধারণা করা হয় যে টেনেন্টদের পক্ষে কোর্ট আইনও থাকে, কোর্টও থাকে। এ ব্যাপারে যদি কিছু বলেন শুরুতে। ভাই রেজা চৌধুরী, ওয়েলকাম টু আওয়ার শো। আর বিষয়টা একটু যেটা প্রশ্ন করছিলাম সেটা একটু বলেন। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। জি, মানে এই ব্যাপারটা হচ্ছে একটা অনেক বড় ব্যাপার, জি, স্পেশালি নাও, কারণ এই স্টেজে আমরা এক জাংচারে আছি যেখানে পাবলিক হাউজিং মানে সোশ্যাল হাউজিং, whether it is in the council sector or in the হাউজিং অ্যাসোসিয়েশন, মানে সোশ্যাল হাউজিং মানে হচ্ছে গিয়ে কোঅপ, হাউজিং অ্যাসোসিয়েশন এবং কাউন্সিল। তাদের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে the demand is quite high, মানে এখন একটা এই খুবই একটা জটিলতা মানে দেখা দিচ্ছে। আগে ছিল একটু মানুষ একটু নাকটা একটু অন্যদিকে দিতেন যদি সোশ্যাল হাউজিং যখন কথা বলতেন। আগের এই ফ্যাশনটা ছিল যে to be a homeowner, but now the trend has gone the other way, because to become a homeowner it is extremely difficult because of the increasing the rising price of home owning. তো তার কাজে যেটা দেখা যাচ্ছে যে people are increasingly reliant on private tenancy on in the open market. তার মাধ্যমে যেটা একটা জটিলতার মাধ্যমে যেটা এটা মানে খুবই একটা অসুবিধা দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে গিয়ে যে মানুষ they are being exploited, whether by private landlords or alternatively by the estate agents, who I'm sure you've noticed. আপনারা যদি দর্শকরা কোনো হাই স্ট্রিটে যান তখন দেখবেন যে অনেক মানে লেটিং এজেন্টের যে একটা ইনক্রিজ হচ্ছে, the same rate as the fast food industry, right? You know, the chicken and chip shops, you are seeing at the same rate the increase of letting agent. Now, if that was the end of the matter, সেটা নয়। যেটা দেখা যাচ্ছে যে তার সাথে সাথেই যে টেনেন্টরাও যে মানে সরি ল্যান্ডলর্ডরাও যে মানে এক্সপ্লোর হচ্ছেন থ্রু ইউর কোয়েশ্চেন, which is the premise of your question, যে ল্যান্ডলর্ডরা ভুক্তভোগী হচ্ছেন কারণ টেনেন্টরাও এই মাঝে মাঝে দেখা যাচ্ছে যে এই ব্যাপারটা ফাঁকে একটা ওরা নিজেরাই মানে একটা মানে অ্যাডভান্টেজ নিচ্ছেন। সো ফার্স্ট অফ অল, অ্যাজ ইজ মাই ওয়ান্টেড ক্যারেক্টার, আমি প্রথমে ডেফিনেশনটা দিয়ে দিই। প্রাইভেট টেনেন্সি মানে কি? প্রাইভেট টেনেন্সি মানে হচ্ছে এটাই যে আপনারা যদি এই প্রাইভেট ল্যান্ডলর্ডের সাথে যদি একটা যুক্তি করেন কিংবা লেটিং এজেন্টের সাথে হু আর অ্যাক্টিং অন বিহাফ অফ দ্য ল্যান্ডলর্ড, এটা একটা মানে সবসময় একটা কিন্তু থেকে যায় টেনেন্টের পার্সপেক্টিভ থেকে যে ল্যান্ডলর্ডরা কি এস্টেট এজেন্ট নাকি না। এস্টেট এজেন্ট হচ্ছেন ল্যান্ডলর্ডের representative, মানে বাংলাতে কি বলে প্রতিনিধি। And so the tenancy agreement isn't, you may have had the relationship or being introduced by the state agent, but the actual tenancy agreement is not with the letting agent. It is in fact with
the landlord and the tenancy agreement should bear that. Tenancy agreement সেটা মানে উল্লেখ করা উচিত। সো এই আপনাদের টেনেন্সি, এই প্রাইভেট টেনেন্সির মানে আপনারা যদি এই লিগের সাথে মানে ইফ ইউ আর কম্পেয়ার যদি করতে থাকেন এই কাউন্সিল প্রপার্টি এবং হাউজিং অ্যাসোসিয়েশন প্রপার্টি, দি কম্প্যারিজন হচ্ছে এটাই যে আপনাদের লিগাল প্রোটেকশনটা অনেকভাবে মানে কম, বাট নানদলেস ইউ আর প্রোটেক্টেড। কিভাবে প্রোটেক্টেড? যে আপনাদের টেনেন্সি এগ্রিমেন্টের আপনাদের রিলেশনশিপটা, এই সম্পর্কটা should be governed by a tenancy agreement which is a legal document. It is endorsing the landlord and tenant intention to create the legal relations. তার মানে হচ্ছে যে যদি এগ্রিমেন্টটা থাকে, and I'm saying this deliberately, আমি ইচ্ছে করে বলছি যে যদি থাকে, আমি পরে বলবো কেন থাকে না, মাঝে মাঝে থাকবে এইভাবে যে দেখবেন টেনেন্সি এগ্রিমেন্টের এমবোল্ডেন্ড যে হেডলাইন কথাগুলো এভাবেই থাকবে যে গাওয়া হবে a short hold tenancy governed by the Housing Act 1988. Housing Act 1988 যদি না বলে কোনো অসুবিধা নেই, যদি শুধুমাত্র যদি থাকে যে a short hold tenancy, then that should be enough. And from then onwards এই এগ্রিমেন্টে মানে উল্লেখ করতে হবে যে পার্টিসটা কারা, ল্যান্ডলর্ডের নাম কিংবা ল্যান্ডলর্ডের নামের নিচে যদি প্রতিনিধি থাকে, এস্টেট এজেন্ট থাকে, তাদের মানে নাম, টেনেন্টের নাম, ক্লিয়ারলি প্রপার্টির যে টেনেন্সি দেওয়া হয়েছে সেটা উল্লেখ করা, নিচে মানে গাওয়া থাকবে এই রেন্টটা কি, মানে রেন্টটা কি মাসিক রেন্ট না ফোর্টনাইটলি রেন্ট না উইকলি রেন্ট, এই টেনেন্সির মেয়াদটা কি, মানে এটা কি 6 মান্থলি 6 মাসের ফিক্সড টার্ম নাকি 12 মাসের ফিক্সড টার্ম, ইত্যাদি ইত্যাদি। আর পরে তো মানে গাওয়া থাকবে যে আপনাদের নিজেদের দুজনের ভিতরে মানে অব্লিগেশনসটা কি, মানে এই ডিউটিসটা আপনারা কিভাবে পালন করবেন। দেখবেন যে মেজরিটি অফ দ্য ডিউটিস উইল বি অ্যাসাইন্ড টু দি টেনেন্ট, কারণ আমাদের যেভাবে এই ইতিহাসটা মানে the way it's been continuing is one where through a collection of case law, মানে decided cases and legal interpretation, যে টেনেন্টদের খুব বেশি তুলনামূলকভাবে comparatively খুব বেশি থাকবে মানে obligations over say that of the landlord. ল্যান্ডলর্ডের মানে টিপিক্যাল অব্লিগেশন থাকবে বাড়িটাকে ভালোটাকে দেখাশোনা করা, রেন্ট ভালোটাকে সময় মতো দেওয়া, ডিসরিপেয়ার যদি কিছু থাকে, আপনি যদি মনে করেন যে এই ছাদে একটা ফাঁকা দিয়েছে কিংবা পানি নেই ইত্যাদি, দেন ফর ইউ টু প্রম্পটলি রিপোর্ট করা, মানে কমপ্লেন দেওয়া এই ল্যান্ডলর্ডকে, যে সাবলেটিং না করা, কোনো অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ারে কোনো এনগেজ না করা, এরপরে যে আপনার যদি কোনো অন্য কোনো অসুবিধা থাকে তাহলে সেটা মানে একটা কমিউনিকেশন করা, ল্যান্ডলর্ডের ইয়ে থাকবে যে নট টু ইন্টারফিয়ার উইথ দি রাইটস অফ এনজয়মেন্ট, যে আপনি যে বাড়িটাতে আপনি নিজে একটু এনজয় করার জন্য, যে উনি শুধু এই আনঅ্যানাউন্স কোনো ভিজিট না দেওয়া, কোনো হ্যারাসমেন্ট না করা, কোনো ইলেকট্রিসিটি গ্যাস পানির কোনো ইন্টারফিয়ার না করা, আর যদি ডিসরিপেয়ারে কোনো অসুবিধা থাকে তাহলে এটা মানে প্রম্পটলি রিপেয়ার করা ইত্যাদি ইত্যাদি। সো দেয়ার ইউ হ্যাভ the relationship stipulated expressly in an agreement which is a legal document. এটাই মানে প্রযোজ্য থাকা majority of the time, but আমরা জানি from your own experience যে এটা সব সময় হয় না, কারণ যারা unscrupulous যারা ল্যান্ডলর্ড, যারা এই যে মনে বলেন না আমি কিছু বুঝি না ভাই, নো ইংলিশ নো ল, আসলে এই সব কিছুই ফাড়াই ফুসছে, সব কিছু ভালোই আছে, কিন্তু একটু মানে একটা প্রিটেন্ড করা যে এটা মানে বুঝেন না। হ্যাঁ, আরেকটা ব্যাপার যে এই কোনো ডিপোজিট যদি দিয়ে থাকেন, which of course will be the case, তাহলে এই ডিপোজিটকে প্রোটেক্ট করা আন্ডার দ্য ল changed in April 2007,
আর বেশি মানে অনেকেই জিজ্ঞেস করেন যে এই ডিপোজিট তো ভাই কোনো এই প্রোটেকশন আবার কি? ডিপোজিট প্রোটেকশন হচ্ছে সিম্পলি পুট, and I don't want to go into too much into this because we can devote another separate program, যে আপনাকে আইনগতভাবে যখন ডিপোজিট আপনাকে পাওয়া হয় 30 দিনের ভিতরে এই ডিপোজিটটা একটা ইন্স্যুরেন্সের এই ব্যাংকের মতো এসক্রো অ্যাকাউন্টের মতো আপনাকে একটা প্রোটেক্ট করে রেজিস্টার করতে হবে, এবং করার পরে এই যে সার্টিফিকেট নাম্বারটা আপনাকে এক্সচেঞ্জ করতে হবে। এটাই হচ্ছে আপনাদের আইন। আপনারা যদি না করেন তাহলে আপনাদের টেনেন্টে আপনাকে সু করতে পারে, এবং যে ডিপোজিটের যে আপ টু 3 টাইমস, আগে ছিল আইন যখন আরম্ভ হয় তখন ছিল টাইমস 3, মানে 3 টাইমস। এখন এই রিসেন্টলি আইনটা বদল হয়েছে, সেখানে মানে বলা হয়েছে যে আপ টু 3 টাইমস কোর্টে আপনাকে মানে উইল এগেইনস্টে দিতে পারে। সো দেয়ার উই হ্যাভ the legal conditions that is required between landlord and tenant. Now, জি অবশ্যই আমার মনে হয় যে বলা হচ্ছে কল আছে, দেখি লাইনে কি আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। ভাই আমি কি? জি বলেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমার একটা কোয়েশ্চন আছে ভাই। আমার একটা অ্যাপ্লিকেশন জি 2 বছর আগে আর কি রিফিউজ হচ্ছে তারা হোম অফিসে। জি অ্যাপ্লিকেশন আর কি আমার ওয়াইফে হচ্ছে আর কি তাইনুলা করিয়া, কারণ আমার একটা বাচ্চা হচ্ছে আর কি, আবার 3 বছর হয়ে গেছে আমার বাচ্চার বয়স। তো তারা রিফিউজ হচ্ছে আর কি 2 বছর আগে রিফিউজ করে দিয়েছে। আপনারা দুইজনের স্ট্যাটাস কি তা হইবানি? আমার ওয়াইফ হইল কি ব্রিটিশ, আর আপনি? আমি হইলাম কি আইকাম 2002 তারিখে আমার হিউম্যান রাইটের কেস আছে লাগে, তো এটা আছে এমনি বাপাকে লাগে হলাম। আপনার কোনো ভিসা টিসা নাই? সোজা কথা, আপনি অ্যাপ্লাই করছিলেন? জি না আমার কিছু নাই, আমার কোনো ফিঙ্গারপ্রিন্ট এখনো নাই, কিছু না। আমি এখন তো ধরা হইছে না, কোনো কিছু না আমার। বুঝছি, ওকে। এখন আপনি 3 মাস আগে অ্যাপ্লাই করছিলেন, আবার খুব কাহিনী। জি না 3 মাস না, আমার নিয়ারলি 3 বছর আগে আমি অ্যাপ্লাই করছিলাম। জি সো অ্যাবাউট 2 বছর আগে আর কি আমার এপারে রিফিউজ করে দিয়েছে। রিফিউজ করে আর কি রাইট অফ আপিল দিছে না, না দিয়া তারা ওলাই করে দিছে। সো এর বাদে রিকনসিডারেশন লাগে পারে রাখলাম আর কি 2 বছর হয়ে গেছে। জি আমি জুডিশিয়াল রিভিউ করার লাগে আর কি আমার সলিসিটারে করলাম। জি বললে 2 বার হলা না 3 বার হলা তাই না, ওই 28 দিনের যে লাগে না নাকি তারা নোটিশ দেওয়া লাগে মনে তারারে। জি ওটা তাই নিয়ে করতে তারা কোনো রিপ্লাই ব্যাক করছে না, কিছু না আর কি। বুঝছি। তো এর বাদে আমার সলিসিটার হচ্ছে না কি এমপির লগে যোগাযোগ করার লাগে। তো এমপির যে লেটার লেখাইছিলাম 2.5 মাস আগে, এখন পর্যন্ত না তারা কোনো ব্যাক করছে না কিছু লেটার দেওয়ার। সো এটা কিতা করা যায়? বাকি তো এক নম্বরে হইল গিয়া একটা লাইনে থাকা, এক নম্বরে হইল গিয়া আপনার যেভাবেই দিন উত্তর দেয় না, এটা বিষয় কিতা। এক নম্বরে আপনার 2 জিনিস আমরা কইয়া দেই। 1 নম্বরে আপনি এই এমপি সাহেব 2.5 মাস যদি ওই যাবে কথা, অনেক সময় এমপি সাহেব 1 সপ্তাহ উত্তর দেয়, কারণ এমপি সাহেব লাগিয়া করসপন্ডেন্স ইউনিট থাকে, একটা এমপি পার্লামেন্টারি করসপন্ডেন্ট ইউনিট থাকে, তারা লগে লগে কইলায় আপনি আবার জিগাইবা এমপিটা আবার সিটিটা কিতা লাগিয়ে আইলো না। আমার নিজের একটু সন্দেহ যে কিতা লাগিয়ে আইলো না, কারণ এমপি হল উত্তর দেলায় খুব কুইক, তারা কোনো ইনফ্লুয়েন্স করে না কিন্তু উত্তর দেলায়। এটা একটা যোগাযোগ। আমি এমপি যোগাযোগ করছি, এমপি সেক্রেটারির লগে যোগাযোগ করছি, আবার যোগাযোগ করলে তারা এখন পর্যন্ত কিছু পাইছে না আর কি। তারা যে সিডিটা দিছিল এই সিডির কপিটা আপনি আনছেন নি? তারা তো অনেক এমপি সাহেব বলতে সিডির কপিটা দিয়ে দেয় যে ও সারলাম ওটা যেটা সারছিটা কপি নাও, ওলা একটা দেয় কপি। আমার এই সিডির কোনো কপি দিছেন না এমপি আর কি। আজ গিয়া কইবা যে সিডির কপিটা দিবার লাগে 1 নম্বরে। আমি অবিশ্বাস করলাম না, কিন্তু এমপি সাহেব বলতে যা লেখুন তার পার্লামেন্ট তার কনস্টিটিউয়েন্টে কপি দিন, যে ও যে মিস্টার অমুক, মিস্টার রহমান, মিস্টার চৌধুরী আমরা লেখছি হোম অফিসে, ও কপি নেই, ও তারিখ লেখছি, ওটা আনিলেন 1 নম্বরে। 2 নম্বরে হলো গিয়া ওই আপনি অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লইয়া কইছেন না? অনেক সময় অনেকে কাউন্সিলর সামনে ফোন করি এখন, আচ্ছা আপনার এমপির কোন দিন এটা সিডি লেখার লাগে, ইলা হয় না, যাওয়া লাগে অ্যাপয়েন্টমেন্ট নয়। আমি এমপির লগে আগে অ্যাপয়েন্টমেন্ট করছি, অ্যাপয়েন্টমেন্ট করিয়া 1.5 মাস আমি এমপির লগে অ্যাপয়েন্টমেন্ট পাইছি না আর কি। 1.5 মাস বাদে এমপির লগে দেখা করিয়া আচ্ছা। আর 2 নম্বরে হইলো গিয়া 2 নম্বরে অনেক সময় দেখা ফাইলের যে ফুল কপি তাই নিছেন আর কি, তার কাছে রাখছেন। বুঝছি। যাই হোক, আপনি কপিটা আনলেন জানি কইলে দিবা তাইন, আর এটা ওয়েট করে অনেক সময় দেরি হইতে পারে। আর দ্বিতীয়টা হইলো আপনার সলিসিটার সাহেবরে বা যিনি আসেন তারা কইবা যে পোস্টের সঙ্গে উত্তর দিছে না, তো এটা হলো প্রি অ্যাকশন প্রটোকল জুডিশিয়াল রিভিউ লাগে, জানি না কি গ্রাউন্ডে দিছেন, ডিলের লাগে দিছেন না অন্য কিছু লাগে দিছেন, আমি জানলাম না। এখন
এক নম্বর হইল গিয়া কইন জানি যে ইমেইলে অন দিলে 10 দিনে 12 দিনে অনেক সময় দেলা ইমেইলে যদি উত্তর দেন মানে ইমেইলে যদি অনেক সময় দেয় সব সময় দেয় আমি কই না কোনো লয়ারে আমি দুশ্রাম না এটা চেষ্টা করে দেখবা আর রিকনসিডারেশন যেটা হয় হোম ভয়েসে নরমালি রিকনসিডারেশন এটা উত্তর দেয় না লিখিয়ে দিলা আই এম নট লিগালি বাউন্ড বাই মানে টু আনসার ইউর রিকনসিডারেশন কারণ লিগালি রিকনসিডারেশন কোনো ধরনের আইনগত বাধ্যবাধকতা নাই এটা খেয়াল রাখবা আর কি আর আপনার যদি সিচুয়েশন চেঞ্জ হয় সব কিছু মিলে এমন ওরকম কিছু ডিসিশন হওয়া দরকার আমার মনে হয় আপনার লয়ার তানরে কইয়া ফ্রেশ অ্যাপ্লাই করতে পারে সিচুয়েশন চেঞ্জ হচ্ছে অনেক কিছু 2 বছর 3 বছর অত লম্বা ওয়েট করিয়া আর রিকনসিডারেশন ওয়েট করার চেয়ে সব কিছু সিচুয়েশন দিয়া অ্যাপ্লাই করিয়া দেখতে পারেন আপনার তো সংসারও কররা এই লগে আপনার প্রতি অ্যাডভাইস আশা করি একটা সুফল পাইবা আর কি ঠিক আছে থ্যাংক ইউ আমি যা আমার মনে হয় আরেকটি কল নিয়ে আমরা বিরতিতে যাব দেখি লাইনে কে আছেন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম জি আমি একটা প্রশ্ন ছিল আমার জি আমি টিভি দিয়ে ঘুমাইয়ে কথা বলে পড়ে আচ্ছা আপনি খোকা আপনি শুনি আমি স্টুডিও মাত্রা নেই জি স্টুডিওত মাত্রা আচ্ছা আমার প্রশ্নটা হলো আমার এক চাচা দ্বিতীয় বিয়া করছিল তাই জি করার পরে প্রথম স্ত্রী তার মারা গেছেন পরবর্তীতে জি তো দ্বিতীয় বিয়া তার 2 সন্তান আছিল মেয়ে তার সহ তাই দেশ এই চাচিলে লইয়া উইডো পেনশন বুক করা খালির সময়ে হ্যাঁ চাচা মারা গেছেন জি তো মারা যাওয়ার পরে তার প্রথম বিয়ের সন্তানাদি যারা আসলা এরা তাদের বাড়ির থেকে বার করে দিলেইছেন কিন্তু চাচা বাঁচিয়া থাকতে তার এবং তাদের জমি জমা দিয়ে গেছিল এটা তো তারা দিছে না এমনি দিলেইছিল বার করি বুঝছি তো বার করে দেওয়ার বাদে তাই অন্য একজনের সাহায্যে তার বাপর বাড়ি থাকিয়া তার মেয়ে দুইটারে তাই ব্রিটিশ পাসপোর্ট লইয়া লন্ডন পাঠাইছে বুঝছি তো 2 মেয়ে লন্ডন আছে একটার বিয়া হয়ে গেছে একটার বিয়া হইছে জি এখন 18 বছর হয়ে গেছে দ্বিতীয়টার বয়স বুঝছি এখন তাই চাইরা 10 বছর হয়ে গেছে চাচা মৃত্যুর জি তাই এখন উইডো পেনশনের অ্যাপ্লাই করছেন না তাই লন্ডন আইতা জি এখন উইডো পেনশনটা যদি আগে অ্যাপ্লাই করা হয়ে যায় পরবর্তীতে মেয়েরা যদি বিষয় বা ভিজিটে আনিও লন্ডন লিগেল করতে চায় জি এতে কোন ধরনের সুবিধা অসুবিধা হইব উইডো পেনশনের রাইটটা আগে করবা না ওই দেশ আওয়ার বাদে ভিজিটে আইন বা একবারে সেটেলমেন্ট বিষয় আইন আওয়ার বাদে করলে ভালো হইব কোনটা আগে এবং কোনটা করে আর উইডো অ্যাপ্লাই করা উচিত হইব না হইতো না আমার প্রশ্নটা বুঝে নিতাম পারছি আপনি একটু লাইনে থাক আমি একটু কইয়া দিলাম বালসা রেজা চৌধুরীও যোগ দিবা এক নম্বরে হইল গিয়া যখন ভদ্রলোকে বিয়া করছলা দেশ তখন তান ফয়লা বিয়া জারি আছিল নি জারি আছিল অর্থাৎ ফয়লা বিয়া থাকা অবস্থায় দ্বিতীয় বিয়া করছই মানে ওকে এটার ক্ষেত্রে রেজা চৌধুরী আমার হেল্প করবা এটার ক্ষেত্রে হয়তো আপনার বউ বা উইডো বেনিফিট এইসব বিষয়ে একটু ডিফিকাল্টি হইতে পারে আমি ফরম টাইম ডিফিকাল্টি একটু আগ্রহী যাবি পরে যে সময় টাইম পেনশন টাইম লইছই জি তার দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর 2 সন্তানকে লইয়া টাইম পেনশনটা দেশে হইয়া গেছে মানে তার নিজেও পেনশন পাইছেন না মানে ইয়র তো পাইছেন না অসুবিধা নাই বুঝছি আমি এখন পরের অংশ আমি কইলাই এর বাদে লাইজমেলা দেশে হইতো বুঝছেন নি জি ওই সময় প্রথম জন মারা গেছেন শেষ হয়ে গেছে আমি বুঝছি আমি এখন হলো গিয়া আপনি ওই যে সেটেলমেন্টের ক্ষেত্রে তার সেটেলমেন্ট খুব টাফ হইব তার বয়স যদি 65 কম হয় বয়স কত ভদ্র মহিলার বয়স 65 হইছে না এখনো আচ্ছা বয়স কোন আইনে করবা আইনটা হইল গিয়া ব্রিটিশ সিটিজেনের মা হিসাবে তার বুঝছি সুতরাং এটা তার ওয়াইফ হিসাবে হইতো না মা হিসাবে সুতরাং এটা এখন একটু বেশ কঠিন আর কি কেন দেখাই লাগে যে লুক আফটার করার নাই সিরিয়াসলি ওকে ঠিক আছে আমি আমরা পরে কইলাম রেজা চৌধুরী টাচ করবা আমরা বিজ্ঞাপন বিরতির পরে আমরা আইয়া আপনার উত্তর দিমু বাইশে রেজা চৌধুরী এবং আমি মিলিয়া ইমিগ্রেশন এবং বেনিফিট বিষয়ে উত্তর দিমু আপনার লাইভে থাকার দরকার নাই বিরতির পরে আমরা সঙ্গে আবার যোগ দিবা দর্শক মন্ডলী আমরা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবার দেখা হচ্ছে